আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, সবাইকে জানাই রামাদান মোবারক। আজকে নতুন তৃতীয় বর্ষের তৃতীয় নাম্বার ফ্রি লাইভ ক্লাস হবে। গত লাইভ ক্লাসে আমরা ভৌত রসায়ন চ্যাপ্টার 1-এর কিছু সাজেশন মেক করে ভিডিওর মাধ্যমে তোমাদেরকে ফ্রি লাইভ ক্লাসে দিয়েছিলাম। আজকের ফ্রি লাইভ ক্লাসে সেই সাজেশনের উপর ভিত্তি করে লাইভ ক্লাসটি নেওয়া হবে। এখনও যারা লাইভ ক্লাসে জয়েন করনি তারা অবশ্যই জয়েন করে ফেলো, আর যারা জয়েন করেছো তারা তোমাদের তৃতীয় বর্ষের গ্রুপে লাইভটি শেয়ার করে দাও। তৃতীয় বর্ষ তৃতীয় বর্ষ ভৌত রসায়ন 3, অধ্যায় নাম্বার হচ্ছে 1। আমি যখন গত ক্লাসে তোমাদের ভৌত রসায়ন অধ্যায় 1-এর একটা সাজেশন দিয়েছিলাম, সেখানে বলেছিলাম টোটাল প্রশ্ন দিয়েছিলাম 15টি, আর এই 15টা প্রশ্নের জন্য বলেছিলাম 3টা লাইভ ক্লাস হবে চ্যাপ্টার 1 থেকে। তাহলে আজকে আমরা 1 নাম্বার লাইভ ক্লাসটি করব, যেখানে প্রশ্নের পরিমাণ থাকবে 5টি। পরবর্তী লাইভ ক্লাসে প্রশ্ন পরিমাণ থাকবে 5টি, তারপরের লাইভে প্রশ্ন পরিমাণ থাকবে 5টি। অর্থাৎ অধ্যায় 1 থেকে তোমরা টোটাল ক্লাস পাবে, লেকচার পাবে 3টি। আর এই 3টি লেকচারের মধ্যেই তোমাদের এক অধ্যায়ের যতগুলো প্রয়োজনীয় গুরুত্বপূর্ণ প্রশ্ন রয়েছে সবগুলো প্রশ্নের উত্তর সহ আমি ব্যাখ্যা করে দেব। দেখো, প্রথম প্রশ্ন, আমরা প্রথম প্রশ্নটি শুরু করব ছোট্ট একটি প্রশ্ন দিয়ে। প্রশ্ন হচ্ছে প্রথম ক্রম বিক্রিয়ার অর্ধজীবন, প্রথম ক্রম বিক্রিয়ার অর্ধজীবন এর প্রারম্ভিক গাঢ়ত্বের উপর নির্ভর করে। দেখো, প্রথম ক্রম বিক্রিয়ার অর্ধজীবন এর প্রারম্ভিক গাঢ়ত্বের উপর নির্ভর করে। এই প্রশ্নটি আসছে 2018 সাল এবং 2022 সালে। আমরা প্রশ্ন সলভ করার আগে আগে প্রশ্নটার মিনিং বুঝবো যে এখানে কি বলেছে। তো ফার্স্টে দেওয়া আছে প্রথম ক্রম বিক্রিয়া। তা আমাদের আগে জানতে হবে যে প্রথম ক্রম বিক্রিয়াটা কি আর তার সমীকরণটা কি। এরপরে বলেছে এর অর্ধজীবন এর প্রারম্ভিক বলতে বোঝানো হয়েছে প্রাথমিক গাঢ়ত্বের উপর নির্ভর করে।
অথবা এই প্রশ্নটি আরো 3 ভাবে আসতে পারে, যেমন দেখাও যে প্রথম ক্রমবিক্রিয়া অর্ধায়ু একটি ধ্রুব সংখ্যা, অথবা আরো এক ভাবে আসতে পারে দেখাও যে একটি প্রথম ক্রমবিক্রিয়া অর্ধায়ু বিক্রিয়কের প্রাথমিক ঘনমাত্রার উপর নির্ভর করে। করে না, এখানে না হবে, করে না। তো যারা ক্লাসে তোমরা জয়েন করেছো নিচে কমেন্ট করবে। প্রথমে আমাদের জানতে হবে যে প্রথম ক্রম বিক্রিয়াটা কি। তো লিখে দিচ্ছি, দেখো যে বিক্রিয়ার হার একটি মাত্র বিক্রিয়কের ঘনমাত্রার প্রথম ঘাতের সমানুপাতিক তাকে প্রথম ক্রমবিক্রিয়া বলে। প্রথম ক্রমবিক্রিয়ার হারের সমীকরণ হলো k ইকুয়াল 2.303 ভাগ হচ্ছে t log a/a-x। এটা হচ্ছে প্রথম ক্রম বিক্রিয়ার হারের সমীকরণ। এখন এখানে আমি তোমাদের একটা বিষয় ক্লিয়ার করে দেই, এই প্রথম ক্রম বিক্রিয়ার হারের সমীকরণটা কিন্তু 2 রকম হয়। সেটা প্রথম ক্রম হোক বা দ্বিতীয় ক্রম হোক, শূন্য ক্রম হোক, প্রত্যেকটা ক্ষেত্রে বিক্রিয়াটি 2 রকমের হয়। তার কারণ হচ্ছে এই সেম জিনিসটা ফার্স্টে এটা না হয়, এই লাইনটা হয় যখন আমরা প্রথম ক্রম বিক্রিয়ার হারের সমীকরণটা প্রতিপাদন করব, তখন আমাদের আগে এইটা প্রতিপাদন করতে হয়, k ইকুয়াল 1/t ln a/a-x। এটাও প্রথম ক্রম বিক্রিয়ার হারের সমীকরণ, এটা প্রথম ক্রম বিক্রিয়ার হারের সমীকরণ। জাস্ট এখানে পার্থক্যটা হচ্ছে এই লন এর পরিবর্তে যখন আমরা লগ এ রূপান্তর করব তখন এখানে 2.303 এটা অ্যাড করে দিতে হয়, এই সংখ্যাটা অ্যাড করে দিতে হয়। তাহলে এটাও প্রথম ক্রম বিক্রিয়ার সমীকরণ, এটাও হচ্ছে প্রথম ক্রম বিক্রিয়ার সমীকরণ, দুটাই ব্যবহার করা যায়। এখন দেখো আমাদের বলেছে যে প্রথম ক্রম বিক্রিয়ার অর্ধজীবনের প্রারম্ভিক গাঢ়ত্বের উপর নির্ভর করে না। তাহলে আমাদের এখন এখানে দেখতে পাচ্ছি এই যে এ উপরে একটা এ আর নিচে একটা a-x, এই জিনিসটা অ্যাকচুয়ালি কোথা থেকে আসছে এটা আগে আমাদের জানতে হবে। তো এটার জন্য আমি তোমাদের একটা এক্সাম্পল দেখাই। ধরো যে এ আর বি, এ হচ্ছে বিক্রিয়ক আর বি হচ্ছে উৎপাদ বা হচ্ছে প্রোডাক্ট। যখন এ বিক্রিয়ক অবস্থায় ছিল তখন এর প্রাথমিক ঘনমাত্রা হচ্ছে এই যে প্রথমে যে এ দেখতে পাচ্ছ এ মোল, এটা হচ্ছে প্রাথমিক ঘনমাত্রা, এ মোল লিটার ইনভার্স 1। এখন এই যে এ বিক্রিয়ক থেকে তো আবার বি উৎপাদে পরিণত হয়েছে। তো এ বিক্রিয়ক যখন টি সময় পর, এটা তো প্রাথমিক ঘনমাত্রা হলো, এখন টি সময় পর ঘনমাত্রা, টি সময় পর এই এ বিক্রিয়ক যখন বিতে উৎপন্ন হয়
বা উৎপাদে পরিণত হয় তখন তার ঘনমাত্রা পরিবর্তন হয় টি সময়ের জন্য হয় a মাইনাস এক্স। বিষয়টা এরকম, এটা একটা সরলরেখা বা একটা যাত্রাপথ। ধরো এখানে একজন ব্যক্তি রয়েছে, এখানে তার হচ্ছে যে অবস্থানে সে দাঁড়িয়ে আছে সেখানে তার বিন্দুর মান হচ্ছে ধরো এক্স। যখন এই একটা নির্দিষ্ট সময় পর, সাপোজ ধরো 5 সেকেন্ড বা 10 সেকেন্ড পরে এই লাস্ট বিন্দুতে সে পৌঁছালো, সেখানে তার মান আছে হচ্ছে 2। এখন এই ব্যক্তিটা এই বিন্দু থেকে এই বিন্দুতে পৌঁছানোর পর এর মধ্যকার যে যাত্রাপথের মানটা কিরকম হয়, তখন আমরা কি বলি, এখান থেকে এই মানটা বিয়োগ করে দিই, এক্স মাইনাস 2 করে দিই। ঠিক সেরকম এখানেও এ বিক্রিয়কের প্রাথমিক ঘনমাত্রা ছিল এ, এটা টি সময় পরে যখন বিতে উৎপন্ন হলো তখন এর ঘনমাত্রা হয়ে গেল এক্স মোল লিটার ইনভার্স 1। তাহলে এর সম্পূর্ণ বিক্রিয়কটা এ থেকে বিতে উৎপন্ন হওয়ার পরে সম্পূর্ণ ঘনমাত্রাটা কি দাঁড়াচ্ছে, টি সময় পরে এ থেকে এক্সটা বিয়োগ হবে এ মাইনাস এক্স। তাহলে এখানে এ হচ্ছে একটা ঘনমাত্রা, দেন এ মাইনাস এক্স একটা ঘনমাত্রা। তার মানে এখানে আমরা দেখতে পাচ্ছি বিক্রিয়ায় দুইটি ঘনমাত্রা রয়েছে। তাহলে আমাদের এখন এখানে ভাষায় লিখতে হবে, যেহেতু তোমাদের এখনো নতুন সাজেশন বের হয়নি তাই আমাকে কষ্ট করে হলো সম্পূর্ণ উত্তরগুলো লিখে দিতে হবে। তাই তোমরা অবশ্যই যারা ক্লাসটি করতেছো উত্তর সহ খাতায় নোট করে ফেলবে। এখন এখানে লিখবে সমীকরণে ব্যবহৃত এ ভাগ এ মাইনাস এক্স অংশটি হলো দুটি ঘনমাত্রার অনুপাত। সুতরাং এর কোনো একক নেই এবং এটি একটি সংখ্যা মাত্র। তাই বিক্রিয়ার হার ধ্রুবকের মান ঘনমাত্রার এককের উপর নির্ভর করে না। ঘনমাত্রার এককের উপর নির্ভর করে না। এখন ধরে নেই, ধরা যাক এটাকে 1 নম্বর সমীকরণ। ধরা যাক বর্তমান একক পূর্বের ব্যবহৃত এককে n গুণ, পূর্বের ব্যবহৃত এককের n গুণ। তাহলে এই যে 1 নম্বর সমীকরণ, এটাকে লেখো 1 নং হতে পায় k ইকুয়াল 2.303 ভাগ হচ্ছে t log n গুণ, এখানে বলা আছে কি বর্তমান একক পূর্বের ব্যবহৃত এককে, তাহলে পূর্বের ব্যবহৃত একক হচ্ছে এটা, তাহলে কি হবে n গুণ, তাহলে উপরেও হবে n a, নিচেও হবে n a মাইনাস এক্স। অথবা তোমরা চাইলে এভাবে লিখতে পারো n ইন্টু a ভাগ a মাইনাস এক্স। তাহলে এটা পুরোটার সঙ্গে গুণ বোঝাচ্ছে, তো আমরা সরাসরি যদি এভাবে লিখি, কারণ পরবর্তীতে আবার আমাদের ওই লাইনটাই আনতে হবে, মানে এটাই আবার আনতে হবে। তাহলে দেখো উপরের n আর নিচের nটা আবার কেটে যায়, কেটে গিয়ে এটা আবার কি হয় 2.303 ভাগ 3 log a বাই a মাইনাস এক্স। এটাকে দাও 2 নম্বর সমীকরণ। তাহলে এখন দেখো 2 নম্বর সমীকরণ আর 1 নম্বর সমীকরণটা পুনরায় সেম টু সেম বের হয়েছে। আমরা বর্তমান একক পূর্বের ব্যবহৃত এককের তুলনায় n গুণ ধরার পরেও ক্যালকুলেশন করে মানটা 1 নম্বরের সমীকরণের সঙ্গে যেহেতু মিলে গিয়েছে, তাই আমরা বলবো
প্রথম ক্রমবিক্রিয়ার অর্ধজীবন এর প্রারম্ভিক গাঢ়তার উপর নির্ভর করে না, যেহেতু সমীকরণ দুটি সেম টু সেম বের হয়েছে। আর এখন শেষে লিখবে যেহেতু 2 নম্বর সমীকরণটি 1 নম্বর সমীকরণের অনুরূপ, তাই এ থেকে প্রমাণিত হয় যে প্রথম ক্রমবিক্রিয়ার অর্ধজীবন এর প্রারম্ভিক গাঢ়তার উপর নির্ভর করে না। তাহলে দেখো একটা প্রশ্ন যখন আমরা সলভ করলাম, ফার্স্টে আমরা দেখলাম যে এখানে প্রথম ক্রমবিক্রিয়া, এটা বেসিকটা আমাদের জানতে হবে, যেহেতু তোমরা নতুন তৃতীয় বর্ষ, আর এই তৃতীয় বর্ষে আজকে হচ্ছে তোমাদের ক্লাস ভিত্তিক প্রথম ক্লাস। এর আগে ক্লাসগুলো হয়েছিল পরিচয় পর্ব এবং সাজেশন ভিত্তিক। তো সেক্ষেত্রে তোমাদের আগে এই বেসিকটা অবশ্যই আমার দেওয়ার প্রয়োজন, কারণ এটা যদি আমি গাণিতিক প্রশ্নের বেসিকটা দিয়ে দিই তাহলে তোমাদের ক বিভাগের জন্য সুবিধা হবে। প্রথম ক্রমবিক্রিয়া হচ্ছে যে সকল বিক্রিয়ার হার একটি মাত্র বিক্রিয়কের ঘনমাত্রার প্রথম ঘাতের সমানুপাতিক। এখানে প্রথম ঘাত কি? ঘাত মানে হচ্ছে পাওয়ার, মাথায় রাখবে, ঘাত মানে হচ্ছে পাওয়ার, পাওয়ারের বাংলা শব্দ হচ্ছে ঘাত। ঘাতের সমানুপাতিক তাকে বলা হয় প্রথম ক্রম বিক্রিয়া। প্রথম ক্রম বিক্রিয়ার সমীকরণটা লিখলাম। এখন এই সমীকরণে উপরে একটা এ আর নিচে a - x, মূলত উপরে এটা হচ্ছে বিক্রিয়কের প্রাথমিক ঘনমাত্রা, আর নিচে a - x টি হচ্ছে বিক্রিয়কটি যখন উৎপাদে পরিণত হয় তখনকার ঘনমাত্রা দ্বারাই a - x। তাহলে এখানে একটা ঘনমাত্রা, এখানে একটা ঘনমাত্রা, আর মাঝখানে একটা ডিভাইডেড চিহ্ন, তাহলে এটাকে বলা হয় দুইটি ঘনমাত্রার অনুপাত। ভাগকে আমরা অনুপাত বলতে পারি। তাই এখান থেকে আমরা ভাষাটা এভাবে লিখলাম, সমীকরণে ব্যবহৃত a ভাগ a - x অংশটি হলো দুটি ঘনমাত্রার অনুপাত। সুতরাং এর কোনো একক নেই, এর কোনো একক নেই, এটি জাস্ট একটা সংখ্যা। তাই বিক্রিয়ার হার ধ্রুবকের মান ঘনমাত্রার এককের উপর নির্ভর করে না। তো এখানে দেখো বলেছে যে এর কোনো একক নেই, এটি একটি জাস্ট সংখ্যা মাত্র। এখন এই কথাটা তো আমাদের প্রমাণ করতে হবে, তাই না, যে আদৌ কি এর একক নেই, হ্যাঁ কি না। তাই আমরা এখানে ধরে নিলাম যে বর্তমান একক, অর্থাৎ এই যে সমীকরণটা দেখতে পাচ্ছ a/a - x, এই বর্তমান এককটি পূর্বের এককের n গুণ। তাই এখানে আমরা n দিলাম, এটা বর্তমান একক, এটা হচ্ছে পূর্বের একক। তাহলে বর্তমান এককটি পূর্বের এককের কত গুণ? n গুণ, এই যে n। এখন এখানে ক্যালকুলেশন করলাম, n কেটে গেল, কেটে গিয়ে এই সমীকরণটা আসলো। এই 2 নম্বর সমীকরণ আর 1 নম্বর সমীকরণ দেখলাম যে মিলে গেল। তাহলে এখানে আমরা এই বিষয়টাকে ক্লিয়ার করলাম যে হ্যাঁ, এই ঘনমাত্রা দুটির কোনো একক নেই, এটা প্রমাণিত হলো, কারণ আমরা একক ইউজ করলাম। তারপরেও এটি পুনরায় 1 নম্বর সমীকরণের সিমিলারই সমীকরণ আসলো, অর্থাৎ অনুরূপ হলো, দুইটা সেম টু সেম হলো। তাই আমরা বলবো সুতরাং নির্ণীয় 2 নম্বর সমীকরণটি 1 নম্বর সমীকরণের অনুরূপ। তাই এখান থেকে প্রমাণ হয় যে প্রথম ক্রমবিক্রিয়ার অর্ধজীবন এর প্রারম্ভিক বা প্রাথমিক গাঢ়তার উপর নির্ভর করে না, অথবা প্রথম ক্রমবিক্রিয়ার হার ধ্রুবক একটি ধ্রুব সংখ্যা না। এটা কি জানো ছিল, একটু দেখে বলি, কারণ এটা 2টা প্রশ্ন হয়। প্রথম ক্রমবিক্রিয়ার অর্ধায়ু একটি ধ্রুব সংখ্যা, তাহলে সেম প্রশ্ন। একটা হচ্ছে প্রথম ক্রমবিক্রিয়ার অর্ধজীবনের প্রারম্ভিক গাঢ়তার উপর নির্ভর করে, তার জন্য এটা উত্তর। আবার আরেকটা প্রশ্ন হচ্ছে দেখা হচ্ছে প্রথম ক্রমবিক্রিয়ার অর্ধায়ু একটি ধ্রুব সংখ্যা, তার জন্য এই সেম উত্তর। আমি উত্তর সহ তোমাদের ব্যাখ্যা করে দেখে দিলাম, অবশ্যই নোট খাতায় নোট করবে। আর কোনো যদি ক্লাসে সমস্যা হচ্ছে তাহলে অবশ্যই তোমরা নিচে কমেন্ট করবে। এখন দেখো 2 নম্বর প্রশ্ন। প্রথম ক্রম বিক্রিয়ার হারের সমীকরণ প্রতিপাদন। হারের সমীকরণ প্রতিপাদন।
প্রশ্ন হচ্ছে প্রথম ক্রম বিক্রিয়ার হারের সমীকরণ প্রতিপাদন করো। প্রথম ক্রম বিক্রিয়ার হারের সমীকরণ বা প্রথম ক্রম বিক্রিয়ার গাণিতিক সমীকরণ প্রতিপাদন করে। এই প্রশ্নটি আসছে হচ্ছে 2018 সালে। 2018 সালের প্রশ্ন এটি। তো যেহেতু আমি আগের প্রশ্নে প্রথম ক্রম বিক্রিয়াটা কি কাকে বলে সংজ্ঞাটা লিখেই দিয়েছি, তাই এই প্রশ্নে লিখে দিলাম না। তবে যখন এটার উত্তর করবে তখন এক্ষেত্রেও আগে প্রথম ক্রম বিক্রিয়াটা কাকে বলে সেটা আগে লিখবে, এরপরে গাণিতিক ব্যাখ্যা দিবে। তাহলে এখানে আমি লিখে দেই, ফার্স্টে সংজ্ঞা দিবা, ওই জায়গাটা ফাঁকা রাখলাম কারণ আমি এর আগের প্রশ্ন লিখে দিয়েছি। এরপরে গাণিতিক ব্যাখ্যা দিবে, গাণিতিক ব্যাখ্যা। ধরি একটি বিক্রিয়া নিম্নরূপ, এ হচ্ছে বিক্রিয়ক আর আর বি হচ্ছে উৎপাদ। আচ্ছা, এটা একটু সুন্দর করে লিখে দেই। বি হচ্ছে উৎপাদ। এখন এখানে কথাগুলো আমি মুখে মুখে বলতে পারতাম, অন্যান্য প্ল্যাটফর্মে কিন্তু উত্তর সহ লিখে দিবে না, যেহেতু তোমাদের সাজেশন আসতে এখনো 4 মাস বাকি। কারণ এখনো তোমাদের আগের বছর থার্ড ইয়ারে পরীক্ষাই হয়নি, ওদের পরীক্ষা হবে তারপরে তোমাদের সাজেশন নতুনটা বের হবে। যার কারণে আমি উত্তর সহ লিখে দিচ্ছি, কারণ তোমাদের যেন এই 4-5 মাস সময়টা নষ্ট না হয়। এই 4-5 মাসে আমরা আমাদের কোর্সই শেষ করে ফেলবো, তাই একটু কষ্ট করে আমার সঙ্গে সঙ্গে তোমরা খাতায় নোট করবে। মনে করি বিক্রিয়ক এ এর প্রাথমিক ঘনমাত্রা, তাহলে এই যে বিক্রিয়কটা রয়েছে এর প্রাথমিক ঘনমাত্রা কি? এ মোল লিটার ইনভার্স 1। এটা এখানেই জাস্ট লিখবে, তারপরের লাইনে লিখবে টি সময় পর x মোল লিটার ইনভার্স 1 এর বিক্রিয়ক উৎপাদ বিতে পরিণত হলো হলে দেই, হলে টি সময় পর পর্ণাদের শেষে দেই, টি সময় শেষে বিক্রিয়ক এ এর ঘনমাত্রা হবে a মাইনাস এক্স মোল লিটার ইনভার্স 1। তাহলে দেখো তোমরা হচ্ছে প্রথম বর্ষে তোমরা প্রথম বর্ষে যখন ছিলে তখন তোমরা কেপি কেসির মান বের করেছিলে। কেপি কেসির মান এটা ছিল হচ্ছে প্রথম বর্ষ ভৌত রসায়ন চ্যাপ্টার 4 নম্বরে এরকম কেপি কেসির মান নির্ণয় করার জন্য এরকম দেয়া থাকতো সমীকরণ। ধরো ফসফরাস পেন্টাক্লোরাইড এর কেপি রাশিমালা প্রতিপাদন করো, তখন আমরা বিক্রিয়াটা এভাবে করতাম না। ক্লোরিন এখানে লিখতাম প্রাথমিক ঘনমাত্রা, প্রাথমিক মোল সংখ্যা, তারপর বলতাম সাম্যাবস্থায় মোল সংখ্যা। এগুলো একটা 0 0 দিতাম, এরকম করে আমরা মানগুলা কিন্তু ধরে নিতাম। সাপোজ আমি এখানে কিছু মান দিয়েছি, ঠিক সেরকমই এখানে এ হচ্ছে বিক্রিয়ক, বি হচ্ছে উৎপাদ, তাহলে এর একটা প্রাথমিক ঘনমাত্রা থাকবে। তাহলে এই প্রাথমিক ঘনমাত্রা বি হচ্ছে এ মোল লিটার ইনভার্স 1।
এখন শেষ ঘনমাত্রা, প্রথমে তো বিক্রিয়কটা উৎপাদে পরিণত হয়নি, প্রথমে বিক্রিয়কের একটা নিজস্ব ঘনমাত্রা রয়েছে, সেই ঘনমাত্রা হচ্ছে a মোল ইটা ইনভার্স 1। এরপরে এই এ বিক্রিয়কটি তো উৎপাদে পরিণত হতে হবে, তখন এই পরিণত হওয়ার জন্য সময় কত লাগবে? টি সময়। এখন এই টি সময়ে যদি এ বিক্রিয়কটি এই যে x মোল ইটা ইনভার্স 1 এর বিতে উৎপাদে বা বিতে পরিণত হয়, তাহলে অবশ্যই এখানে যদি হয় x মোল ইটা ইনভার্স 1, তাহলে টি সময় পর এ বিক্রিয়কের ঘনমাত্রা কি হবে? এটা থেকে এটা বিয়োগ হবে, হবে a মাইনাস x। তাই বলা হয়েছে শেষ ঘনমাত্রা a মাইনাস x। তাহলে ভাষাটুকু আমি তোমাদের বুঝিয়েও দিলাম, তাই কোনো কিছু তোমাদের মুখস্থ করতে হবে না। যে কোনো আমরা মূলত এইভাবে প্রত্যেকটা ব্যাচে প্রত্যেকটা ক্লাসে নিয়ে থাকবো বিস্তারিতভাবে বিশ্লেষণ, যেন কোনো প্রকারে কোনো স্টুডেন্টের একটা লাইনও বুঝতে অসুবিধা না হয় এবং কোনো লাইন যেন মুখস্থ করতে না হয়, কারণ মুখস্থ বিদ্যা বেশি দিন মাথায় থাকবে না। তাই যাই পড়ো বুঝে পড়বা। তাহলে দেখো বিক্রিয়ার হার, বিক্রিয়ার হার dx ভাগ dt ইকুয়াল হচ্ছে k a মাইনাস x। a মাইনাস x এখানে হচ্ছে k dt। এখানে কি করে নিলাম দেখো, k এর সঙ্গে a মাইনাস x টা গুণ অবস্থায় আছে, এটা যদি এই পাশে নিয়ে আসে সেটা কি হবে? ভাগ হবে। আর এই t dx এর নিচে ভাগ অবস্থায় আছে, এটা যদি k এর কাছে নিয়ে আসে তাহলে সেটা কি হবে? গুণ। অর্থাৎ গুণ থেকে যদি আমরা তার পার্শ্ব চেঞ্জ করি তাহলে সেটা ভাগ হয়, আবার ভাগ থেকে যদি তার পার্শ্ব চেঞ্জ করি তাহলে সেই মানটা গুণ হয়। এটা আমাদের বেসিক, তাই আমরা এটা জানবো। এখন উভয় পাশে আমরা কি করবো? ইন্টিগ্রেশন করে দিব। এটাকে আমি একদম বাইরে রাখি যেহেতু কি এর ধ্রুবক। এখন দেখো আমরা একটা সূত্র জানি ইন্টিগ্রেশনে, ওয়ান ভাগ a মাইনাস x, এটার ইন্টিগ্রেশন সূত্র সরাসরি মাইনাস লন a মাইনাস x। আর যদি শুধুমাত্র 1 ভাগ x হতো তাহলে তার সূত্র হচ্ছে ln x, মানটা হতো লনের সামনে পজিটিভ মান হতো। আর যদি 1 ভাগ a মাইনাস x এরকম থাকে তাহলে তার সূত্র হচ্ছে মাইনাস লন a মাইনাস x। তাই এটুকু পরিবর্তে মান আসবে এখানে 1 বা dx, যেটা ইচ্ছে ইউজ করা যায়, কারণ dx এর সঙ্গে কিছু নেই মানে একটা 1 গুণ অবস্থায় আছে। তো এটাকে আমরা এই যে a মাইনাস x ইন্টু dx ও লিখতে পারি, আবার dx ভাগ a মাইনাস x এটাও লিখতে পারি। এখন এটা হচ্ছে k ছিল, k দিলাম, dt কে ইন্টিগ্রেশন করলে কি হবে? t। আর যেহেতু এখানে k একটা সমানুপাতিক ধ্রুবক আছে, তো ইন্টিগ্রেশন চিহ্ন উঠে গেলে আরেকটা সমানুপাতিক চিহ্ন বসে, তাই এটা আমরা ধ্রুবক দিলাম c, আর k ইউজ করলাম না, c দিলাম। তোমরা চাইলে এখানে অন্য কোনো লেটার ইউজ করতে পারো। তাহলে আমাদের মান আসলো মাইনাস লন a মাইনাস x ইকুয়াল kd প্লাস হচ্ছে c। এখন এখানে লিখতেছি, দেখো জায়গা নেই, নিচে যখন t এর মান 0 হবে তখন x এর মানও 0 হবে। তাহলে দেখি কোথায় t, এই যে এখানে t এর মানও 0 দিব, x এর মানও 0 দিব, তাহলে কি মান আসে? এদিকে ক্যালকুলেশনটা দেখি আমরা, মাইনাস লন a মাইনাস 0, k এর t এর মানও 0 প্লাস c। তাহলে দেখো তো মাইনাস লন, এটা তো 0 হয়, তাহলে মাইনাস লন a এর সঙ্গে গুণ হলে মাইনাস লন a, k এর সঙ্গে 0 গুণ করলে 0, c। তাহলে c মান আসে মাইনাস লন a।
তো আমি যখন সেকেন্ড ইয়ার থার্ড ইয়ারে ছিলাম, এটা মনে হয় সেকেন্ড ইয়ারও ছিল, সেকেন্ড কি ফার্স্ট ইয়ারে এরকমও ছিল। তো তখন হচ্ছে টিচার এটা আমাদের ক্যালকুলেশনে দেখায়নি, সরাসরি এই লাইনের পরে এই লাইনটা করেছিল, যখন টি ইকুয়াল 0 হয় তখন এক্স ইকুয়াল 0 হয়। এখন বাসায় এসে আমার মাথায় এটা ঢুকতেছে না, কোথায় টি ইকুয়াল 0 হয়, কোথায় এক্স ইকুয়াল 0 হয়। তার জন্য এভাবে যদি ক্যালকুলেশন করে দেখানো হয় যে এক্স্যাক্টলি এখানে মানগুলো এভাবে যদি আমরা ব্যবহার করি আর মানটা ক্যালকুলেশন করলে এই মানটা আসে। তাই এই সাইড নোটগুলো খাতায় অবশ্যই উঠে রাখবে। যেখানে সির মানটা মাইনাস লনে কেন হলো, তার কারণ হচ্ছে এখানে একটা সিদ্ধান্ত বা শর্ত দিয়েছি যেখানে টির মানটা 0 হবে। এই যে টির মানটা 0 দিলাম, এক্স এর মানটা 0 দিলাম, দেন ক্যালকুলেশন করে সির মান আসলো মাইনাস লন এ। এখন দেখো সি এর মান, এটাকে দাও 1 নম্বর সমীকরণ, 1 লঙ্গে বসিয়ে পাই, সি এর মান 1 লঙ্গে বসিয়ে পাই, তাহলে মাইনাস লন এ মাইনাস এক্স কে থ্রি, এখানে সির সামনে প্লাস, এখানে সির মান মাইনাস, প্লাস মাইনাসে মাইনাস লন এ, এই লনটা দ্বারা গুণ করে দিই মাইনাস লন এ, এখানে মাইনাস এখানে মাইনাস, মাইনাস মাইনাসে প্লাস লন, আচ্ছা এখানে এটা কাজ করার প্রয়োজনই নেই, মাইনাস লন এ মাইনাস এক্স, এই মাইনাস লনটাকে এই পাশে নিয়ে আসলে হবে প্লাস লন কে থ্রি। এটা একটু সাজিয়ে নেই, লন এটাকে সামনে নেই, যেটু পজিটিভ মান, নেগেটিভ মানটাকে এখানে নিলাম, এগুলো হচ্ছে কে টি। এখন দেখো আমরা মান বের করব বিক্রিয়ার হারের সমীকরণ, তাহলে কে এর মান বের করবো, তাহলে কে টিটা গুণ অবস্থায় আছে, এ পাশে গেলে 1/t হবে। এখন এখান থেকে এইটুকু মানটা কিভাবে লিখবো, এখানেও লন আছে এখানেও লন আছে, তাহলে একটা লন নিলাম, এখানে এ একটা ঘনমাত্রা, এখানে এ মাইনাস এক্সও ঘনমাত্রা, মাঝখানে আছে মাইনাস চিহ্ন, তাহলে যখন এরকম দুইটা লন থাকবে বা লগ থাকবে, আদার্স ধরো যে এক্স এর উপর এ আছে মাইনাস এক্স এর উপর বি আছে, তাহলে আমাদের সূত্র হয় লগ এবং সূচকের এক্স এ মাইনাস বি, এখানেও লন এখানেও লন, তাহলে একটা লন নিলাম, আর এখানকার লনের সঙ্গে যে মানটা আছে পাওয়ার, এখানে যে মানটা আছে, এই দুইটা মান কি হবে, মাইনাস থাকার কারণে বিয়োগ হবে। আর যদি এখানে মাইনাস না থেকে প্লাস থাকতো তাহলে সেটা গুণ হতো, যেমন এখানে যদি প্লাস হয় তাহলে এ মাইনাস বিটা এরকম হবে, এ ইন্টু বি। এগুলা হচ্ছে সূচক এবং লগারিদমের বেসিক। এটাও হচ্ছে প্রথম ক্রমবিক্রিয়া হারের সমীকরণ, 2 নম্বর সমীকরণ। এটাও বলতে পারো যে ইহা নির্ণেয় প্রথম ক্রমবিক্রিয়া হারের সমীকরণ, অথবা কে ইকুয়াল 2.303 আর টি, লনটা উঠে গিয়ে যখন লগ করব তখন এই মানটা অ্যাডজাস্ট করতে হয় মাইনাস এক্স, শেষে লিখবে 2 লং ও 3 লং, উভয়ই প্রথম ক্রমবিক্রিয়ার হারের সমীকরণ। তো দেখো প্রশ্নটা খুবই সহজ ছিল, আর আমি একদম বিস্তারিতভাবে সবকিছু লিখে দিয়েছি, একটা লাইনও স্কিপ করি নাই, যাতে করে আমি যা যা যেভাবে লিখেছি তোমরা যদি নোট খাতায় নোট করো তাহলে ইনশাআল্লাহ তোমাদের সাজেশন কিনতে হবে না, ঠিক আছে। যারা এখনো এই যে তৃতীয় বর্ষের আমরা যে লাইভ ক্লাসটা আয়োজন করেছি, ফ্রি লাইভ ক্লাস 5 দিনের জন্য, তো এটা তো জাস্ট 5 দিনে ফ্রি লাইভ ক্লাসের সেবা পাবে। আর যারা পেইড ব্যাচে ভর্তি হবে তারা ইনশাআল্লাহ তোমাদের যে নতুন সাজেশনটা বের হতে এখনো হিউজ পরিমাণে টাইম রয়েছে, কারণ আগের বছর যেহেতু পরীক্ষা হয়নি, ওদের পরীক্ষা হবে, ওদের প্র্যাকটিক্যাল হবে, এরপরে তাদের প্রশ্নগুলো ছাড়া তোমাদের জন্য আলাদা একটা সাজেশন বের হবে, তাহলে লম্বা একটা জার্নি সাজেশনের জন্য 4-5 মাসের ব্যাপার রয়েছে। তো সেই ক্ষেত্রে আমি এখন থেকে তোমাদের এই যে এইভাবে যদি ক্লাসগুলো নিই, প্রত্যেকটা প্রশ্নের উত্তর সহ ব্যাখ্যা, তাহলে এই যে সাজেশন বাজারে আসার আগে
আমাদের কিন্তু পুরো সিলেবাস কমপ্লিট হবে। তাই এই যে রমজান মাস চলতেছে, এখন তো সম্পূর্ণ তোমরা ফ্রি আছো, দিনের বেলায় একটু কোরআন পড়বে অবশ্যই। নামাজ পড়ার পর প্রত্যেক ওয়াক্তে আমরা হচ্ছে 5 ওয়াক্ত নামাজ পড়ি, ফজরের ওয়াক্ত, জহরের ওয়াক্ত, এই দুইটা সময়, আর হচ্ছে ইফতারের পরে, এই তিনটা কোরআন তেলাওয়াত করার জন্য খুবই ভালো আমার কাছে। মানে আমি এই 3টা টাইমে বেশি পড়ি। আমি আবার কোরআন যখন পড়ি তখন কোরআনের পৃষ্ঠায় হিসাব করে নিই। যেমন আমার কোরআন শরীফের পৃষ্ঠা আছে হচ্ছে টোটাল 15টা, তো এটাকে আমি 3 দ্বারা ভাগ করি, 5টা। ফজরের 5টা পৃষ্ঠা, জোহরের 5টা পৃষ্ঠা, ইফতারের 5টা পৃষ্ঠা, তাহলে একদিনে 1 পারা হয়ে যায়। তো যাই করো না কেন এইভাবে রুটিন করে পড়বা, ঠিক আছে? তাহলে দেখবে প্যারা লাগবে না। আমরা কিন্তু কোরআন শরীফ পড়তে গেলেও অনেকটা অধৈর্য হয়ে পড়ি, 1 পারা অনেকগুলো পৃষ্ঠা কিভাবে একদিনে 1 পারা পড়বো, যেহেতু আমরা তো হাফেজ না, সেক্ষেত্রে আমাদের এরকম কষ্ট হয়। তাই প্রত্যেকটা বিষয় যখন যে বিষয়টাকে সিরিয়াস নিবে, ওই বিষয়টাকে এমনভাবে সিরিয়াস নিবে যেন সেটা কমপ্লিট করতে পারো। তাই এই যে তোমাদের ভৌত রসায়নের 1 নম্বর চ্যাপ্টার, আমি ফার্স্টে তোমাদের সাজেশন দিয়েছি, সেগুলো তোমরা আগে নোট খাতায় লিখবে। ভৌত রসায়ন অধ্যায় 1-এর সাজেশন, যে 15টা প্রশ্ন যেভাবে বলেছি, কোনগুলো বেশি ইম্পর্টেন্ট, কোনগুলো কম ইম্পর্টেন্ট, সেম টু সেম ওইভাবে নোট খাতায় নোট করবে। এরপরে শুরু হবে প্রত্যেকটা প্রশ্নের এরকম অ্যান্সার সহ ব্যাখ্যা। বিথি আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। অনেক লেটে জয়েন করেছো তোমরা, তোমাদের গ্রুপে বলে দিয়েছিলাম। এখন আমরা যে প্রশ্নটি সলভ করবো, এটা আসছে 2017 সালে। প্রশ্নটি হচ্ছে শূন্যক্রম বিক্রিয়া। 3 নম্বর প্রশ্ন দেখো, শূন্যক্রম বিক্রিয়ার বেগ ধ্রুবকের সমীকরণ। প্রশ্নটি আসছে 2017 সালে জাবিতে। তোমাদের একটা কথা বলে রাখি, যারা 4th ইয়ারের পরীক্ষা দিয়েছো, এখন হচ্ছে মাস্টার্সের জন্য অপেক্ষা করতেছো, তো তোমরা যদি নিবন্ধন পরীক্ষা দাও, ঠিক আছে, রসায়ন টিচারের নিবন্ধন পরীক্ষা দাও, তাহলে তোমরা অবশ্যই এই বিষয়গুলো থেকে প্রশ্ন পাবে। এই যে প্রথম ক্রম বিক্রিয়া, শূন্যক্রম বিক্রিয়া, ভৌত রসায়ন থেকে এই জায়গাগুলো থেকে নিবন্ধনে প্রশ্ন পরীক্ষায় আসে, লিখিত পরীক্ষায়, পিডিতে না। শূন্যক্রম বিক্রিয়ার বেগ ধ্রুবকের সমীকরণ আমরা এখন নির্ণয় করব। তো ফার্স্টে দেখো, আমাদের জানতে হবে যে শূন্যক্রম বিক্রিয়াটা কিরকম। আমরা তো প্রথম ক্রম বিক্রিয়া জানি, এখন শূন্যক্রম বিক্রিয়াটা কিরকম এটা জানতে হবে না? প্রথম ক্রম বিক্রিয়া ছিল যে সকল বিক্রিয়ার হার একটি মাত্র বিক্রিয়কের প্রথম ঘনমাত্রার সমানুপাতিক বা ঘনমাত্রার প্রথম ঘাতের সমানুপাতিক, তাকে বলা হয় প্রথম ক্রম বিক্রিয়া। তাহলে শূন্যক্রম বিক্রিয়া মানেই হচ্ছে এই ঘনমাত্রার উপর নির্ভরই করে না। তাহলে লিখবে সংজ্ঞাটা, যে বিক্রিয়ার হার, এখানে আমি সংজ্ঞা লিখেছি বলে তোমরা আবার সংজ্ঞা লিখো না, এখানে লিখবে শূন্যক্রম বিক্রিয়া, দেন লেখা শুরু করবে। যে বিক্রিয়ার হার বিক্রিয়কের ঘনমাত্রার উপর নির্ভর করে না, তাকে শূন্যক্রম বিক্রিয়া বলে। এখন গাণিতিক ব্যাখ্যা।
তাহলে দেখো গাণিতিক বি হচ্ছে উৎপাদ। প্রথম ক্রম বিক্রিয়ায় যে কথাগুলো লিখেছিলাম এখানেও সেম একই কথাগুলো লিখতে হবে। মনে করি বিক্রিয়ক এ এর প্রাথমিক ঘনমাত্রা এ মোল লিটার ইনভার্স 1, টি সময় x মোল লিটার ইনভার্স 1 এর বিক্রিয়ক উৎপাদ বি তে পরিণত হলে টি সময় শেষে বিক্রিয়ক এ এর ঘনমাত্রা a মাইনাস এক্স। প্রথম ক্রম বিক্রিয়াতে যে কথাটা লিখেছিলাম শূন্য ক্রম বিক্রিয়াতে সেম একই কথাই লিখলাম, তাই এটা অবশ্যই বারবার মুখস্থ করার দরকার নেই। অতএব বিক্রিয়ার হার বিক্রিয়ার হার dx ভাগ dt ইকুয়াল কে a মাইনাস এক্স, উপরে একটা এরকম জিরোর মতো করে দিতে হবে। এটা হচ্ছে প্রথম ক্রম বিক্রিয়ার হারের সমীকরণ। dx ভাগ dt ইকুয়াল হচ্ছে কে a মাইনাস এক্স, উপরে হচ্ছে এরকম একটা ছোট্ট শূন্যর মতো অর্থাৎ ডিগ্রি মতো করে দিতে হবে। এখন এই যে এটাকে দেখতে পাচ্ছ, এই পুরোটাকে আমি ধরে নিলাম আরো একটি ধ্রুবক, ধরলাম যে এটা সম্পূর্ণ একটা ধ্রুবক। তো এখানে যেহেতু একটা ধ্রুবক কে দেওয়াই আছে তাই নতুন ধ্রুবকটাকে দিলাম কে ড্যাশ। আর গুণ করে দেয় কে ড্যাশ নিচে কিছু নয় মানে 1 আছে, এটা dx এর সঙ্গে গুণ হবে, 1 এর সঙ্গে dx গুণ করলে dx-ই হবে কে ড্যাশ dt। এখন এই সমীকরণটাকে সমাকলন করব। dx dt, dx কে করলে হবে x কে ড্যাশ t প্লাস হচ্ছে c, আরেকটি ধ্রুবক হচ্ছে c। এটাকে দাও 2 নম্বর সমীকরণ, এটা হচ্ছে আমাদের 1 নম্বর সমীকরণ। তাহলে এখন দেখো যখন t ইকুয়াল 0 হয় তখন x ইকুয়াল 0 হয়। তাহলে মত বসায় আমরা p ইকুয়াল যখন 0 হবে তখন x ইকুয়ালও 0 হবে। তাহলে এখানে x এর মান হচ্ছে 0, কে ড্যাশ টির মান হচ্ছে 0 প্লাস c, তাহলে টোটালি c এর মান দাঁড়াচ্ছে 0। এখন এই পাশে লেখো c এর মান দিয়ে বসে পাই
2 নং সমীকরণ হচ্ছে এটা x প্লাস k ড্যাশ t প্লাস c মান হচ্ছে 0, অতএব x ইকুয়াল k ড্যাশ t। এটাই হচ্ছে আমাদের নির্ণীয় শূন্যক্রম বিক্রিয়ার বেগ ধ্রুবকের সমীকরণ। তাহলে কি করলাম দেখো, ফার্স্টে আমরা শূন্যক্রম বিক্রিয়ার সংজ্ঞাটা লিখলাম যে শূন্যক্রম বিক্রিয়ার হার বিক্রিয়কের ঘনমাত্রার উপর নির্ভর করে না। এই গাণিতিক ব্যাখ্যা দিলাম, ধরে নিলাম a বিক্রিয়ক, b হচ্ছে উৎপাদ। বিক্রিয়ক a এর প্রাথমিক ঘনমাত্রা a মোল লিটার ইনভার্স 1, t সময় x মোল লিটার ইনভার্স 1 বিক্রিয়ক যখন উৎপাদ b তে পরিণত হবে তখন t সময় পর বিক্রিয়কটি শেষ ঘনমাত্রা দাঁড়াবে a মাইনাস x। তো শূন্যক্রম বিক্রিয়ার হারের সমীকরণ dx ভাগ dt ইকুয়াল হচ্ছে k a মাইনাস x। যেহেতু এটা শূন্যক্রম বিক্রিয়া তাই এখানে ডিগ্রির মতো করে একটা জাস্ট শূন্য দিতে হয় ঘনমাত্রার উপরে পাওয়ার হিসাবে। এখন এখান থেকে এইটুকু মানটাকে আমরা ধরে নিলাম, এটা 1 নম্বর সমীকরণ। এটুকু মানটাকে ধরে নিলাম আরও একটি ধ্রুবক, যেহেতু এখানে আগে থেকে একটা k ধ্রুবক দেওয়া আছে তাই নতুন ধ্রুবকটা হবে k ড্যাশ। এরপর এটাকে আড়াআড়ি গুণ করে দিলাম, dx এর মান আসলো হচ্ছে k ড্যাশ dt। এখন এই মানটাকে আমরা কি করলাম, এখানে ইন্টিগ্রেশন করলাম, dx কে করলে হবে x, k সমানুপাতিক k ড্যাশ সমানুপাতিক ধ্রুবক, এটা যেমন ছিল তেমনই থাকবে। dt কে করলে হবে t, আর সমানুপাতিক সমাকলন চিহ্ন উঠে গিয়ে আরেকটা সমাকলন ধ্রুবক হবে। যেহেতু এখানে k ড্যাশ দুইটা ইউজ করছি তাই আরেকটা নিলাম আলাদা সমানুপাতিক ধ্রুবক যার মান হচ্ছে c। এখন এই সির মানটা আমাদের বের করতে হবে। তো এই সির মান বের করার জন্য আমরা কিছু শর্ত প্রয়োগ করলাম। সেই শর্তটি হচ্ছে যখন টির মান 0 হবে তখন এক্স এর মানও 0 হবে। কিভাবে দেখি, এক্স এর জায়গা মানটা 0 দিলাম, এখানে টি ছিল মান 0 দিলাম, তাহলে সির মানটা আসে কত 0। এখন এই সির মানটা এই 2 নম্বর সমীকরণে যেখানে বসালাম, তাহলে এক্স ইকুয়াল কে ড্যাশ টি প্লাস সির জায়গায় মান দিলাম 0, এক্স এর মান আসলো ইকুয়াল কে ড্যাশ টি। এটা হচ্ছে শূন্যক্রম বিক্রিয়ার হারের সমীকরণ। তাহলে দেখো তোমাদের চ্যাপ্টার 1-এর টোটাল প্রশ্ন হচ্ছে সাজেশন ভিত্তিক প্রশ্ন দিয়েছিলাম আমি 15টি, বলেছিলাম প্রত্যেকটা ক্লাসে 5টা করে প্রশ্ন সলভ করে দিব। যেহেতু রমজান মাস এই 3টা প্রশ্ন সলভ করতে অনেকটা কষ্ট হয়ে যাচ্ছে আর ক্লাস ভিডিওটাও অনেক বড় হয়ে যাবে, এতে করে সকলে দেখার আগ্রহ থাকবে না, তাই আমি আজকে ক্লাসে তোমাদের 3টা প্রশ্নই করালাম। এখন 15টা প্রশ্নের মধ্যে যদি 3টা প্রশ্ন আমরা বিয়োগ করি তাহলে আর কয়টা প্রশ্ন থাকবে, আর প্রশ্ন থাকবে হচ্ছে 12টি প্রশ্ন। তো বাকি ক্লাসগুলোতে আমরা পুনরায় আবার এই 12টি প্রশ্ন থেকে যে প্রশ্নগুলো থাকবে সেই প্রশ্নগুলো সমাধান করব। তো আজকে ক্লাসটি যদি তোমাদের অবশ্যই ভালো লাগে তাহলে অবশ্যই বেশি বেশি করে ক্লাসটি তোমরা শেয়ার করবে। আর যারা হচ্ছে পেইড বেস স্টুডেন্ট 3য় বর্ষে রয়েছে তোমরা অবশ্যই এই ক্লাসটি এবং এর আগের ক্লাসগুলো খাতায় নোট করবে এবং আজকে রাতের মধ্যে তোমরা তোমাদের যে সাপোর্ট গ্রুপ রয়েছে সেখানে নোটগুলো শেয়ার করবে। তোমাদের নোটগুলো যথাসম্ভব তাড়াতাড়ি শেয়ার করবে, এতে করে আমি প্রত্যেকের নোটগুলো দেখব যে কে কোথাও প্রশ্নের উত্তরগুলো উঠাতে ভুল করেছো কিনা। যদি করো তাহলে সেক্ষেত্রে আমি সেগুলো আবার ঠিক করে দেব। তো আমরা মূলত অনার্স 3য় বর্ষ, প্রথম বর্ষ, 2য় বর্ষ, 4র্থ বর্ষ ঠিক এরকমভাবে ক্লাস নেই। প্রত্যেকটা চ্যাপ্টারে আগে আমরা সাজেশন দিই এবং সেই সাজেশনের প্রত্যেকটা প্রশ্ন ঠিক এইভাবে পার্ট বাই পার্ট উত্তর সহ বিশ্লেষণ করে সমাধান করে দিই। তো যারা এখনও এই 3য় বর্ষের নতুন 3য় বর্ষের গ্রুপের ফ্রি লাইভ ক্লাসগুলো করতে চাও তারা অবশ্যই পেজে ইনবক্স করবে। আর যারা পেইড ব্যাচে ভর্তি হতে চাও তাদের জন্য বলে রাখি আমাদের এখন প্রথম বর্ষ, 2য় বর্ষ, 3য় বর্ষ, 4র্থ বর্ষ এই 4টা বর্ষেরই ব্যাচ রানিং রয়েছে। যে কোনো যে বর্ষের শিক্ষার্থী সে যদি সেই বর্ষের পেইড ব্যাচে লাইভ ক্লাসগুলো করতে চাও বা রেকর্ড ক্লাসও অ্যাভেলেবল রয়েছে তাহলে অবশ্যই আমাদের সঙ্গে যোগাযোগ করবে। তো আজকে এই পর্যন্তই, ভালো থাকো, সুস্থ থাকো, সবাইকে জানাই রামাদান মোবারক, আসসালামু আলাইকুম।